দিব্য দৃষ্টি লাভ। পাক্কি ঢোড়াইয়ের কাছে একটা সজীব জিনিস। তার কোনো রকম সন্দেহ নেই যে পাক্কিটা অন্যরকম হয়ে যাচ্ছে। লোহাতে ঘুণ ধরেছে, সোনাতে মরচে পড়েছে। এ কি কলির শেষ হলো নাকি? বাবু সাহেব কাটিয়ে নিয়েছিল পাক্কির ধারের অনেক আম গাছ। ফৌজের থেকে কাটিয়ে নিল সব বেগুন, শাল আর শিশু গাছগুলো। কুশি থেকে শিলিগুড়ি পর্যন্ত পাক্কির গাছের মৌচাকগুলো একজন পাঞ্জাবি ঠিকেদার জমা নিয়েছে। আসামে ফৌজদের জন্য মধু চালান যাবে। ফৌজি হাকিমরা পাক্কির ধারে জমি কতদূর পর্যন্ত তাদের তা নিয়ে মাথা ঘামায় না, তাই দুধারে মাটি কাটা গর্তগুলোতে বাবু সাহেব ধান লাগিয়েছে। দুনিয়াটা ঠিক বদলাচ্ছে না, ভেঙে পড়ছে হুড়মুড় দুমদাম করে। এর খুঁটিগুলো এত পলকা তা আগে জানা ছিল না। পায়ের নিচে শক্ত মাটি, তাতে দাঁড়িয়েও যেন নিশ্চিন্তি নেই। ওই শুনতেই রাঙা আলু ৯.৫ টাকা মন। রোজার রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছে রাজা সরকার বাহাদুর। এতদিন ইনরধনুর আড়ালে এনার্জি মহারাজের মতো ছিল ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ের রাজা। সূর্যি ঠাকুরকে সেই রূপকথার রাজা রাখতেন দারোয়ান। সে দারোয়ানের চোখের পলকটুকু পর্যন্ত ফেলবার হুকুম ছিল না। রাজপুত্তুর ঢলাকুমার আর বিজা সিংয়ের রূপটা তবু পালাগানের সুরে আর ঢোলকের বলে ধরা পড়ত। এ রাজাকে জানবার সে উপায়টুকুও ছিল না। সেই রাজা এসে গিয়েছেন কাজে। আবছা রূপটা স্পষ্ট না দেখা গেলেও অনুভব করা যায়। পাক্কি আর পাটের দামের রাজা, কাপড় আর কেরোসিনের রাজা, মাটিতে জমিদার, হাকিম, দারোগা, ফৌজের রাজা, আকাশে হাওয়াই জাহাজের রাজা, বাতাসে ফৌজি হাওয়াগাড়ির গন্ধর রাজা। রামায়ণে এরকম রাজার কথা লেখা নেই। বিলাক এর কথা লেখা আছে। লার্লিবাবু নিজের বৈঠকখানায় দোকান মঞ্জুর করে দিয়েছিল। অনখিবাবু, ইনসান আলী, আরগারিয়া আর গিধর মণ্ডল এই ৩ জনকে ১৫ টাকা দিয়ে নাম লেখালে তবে চিনিখোররা এই দোকান থেকে জিনিস পেতে পারে। রামায়ণ পড়া পণ্ডিতজি জানত না যে ওই দোকানের নাম কন্ট্রোল। এসব জিনিসের কথা রামায়ণে থাকে না, নিলামি ইস্তাহারওয়ালা মাস্টার সাহেবের কিতাবে। ভলেন্টিয়ারজি জানে, তাই না? এসব জানতে হলে বলতে হয় ভলেন্টিয়ারজির কাছে। বদলায়, অথচ বদলায় না। পুরনো রামায়ণ আর নতুন রামায়ণে জট পাকিয়ে যায়। ইনসান আলী পাক্কির ঠিকেদার হওয়ার পরও তার ইনসান আলী আরগারিয়া নাম ঘুচে না। গিধর মোড়লের মোড়লি ঘুচল, তবু সে গিধর মোড়লই থেকে যায়। খোয়ারে কাজ করলেও কেউ তাকে আরগারিয়া বলে না। কলকাতায় রাঙা আলু চালান দেওয়ার ঠিকে নিলেও কেউ তাকে ঠিকাদার সাহেব বলে না। ভাঙখোর অনখিবাবু রাত জাগতে হবে বলে আজকাল অন্য জিনিস খায়। কৌমি মোর্চার সাহায্যে কন্ট্রোলের দোকানের নাম করে কেনা নুন রোজ রাতে নৌকা বোঝাই করে চালান দেয় বাঙ্গাল মুলুকে। তবু সে নিজেকে বলে কিষাণ। কুরসাইলার চিনির কলের আর বাঁশ লাইনের মালিক রাজপার ভাঙ্গা, তবু সবাই বলে জমিদার। যা শোন,
সব আসামে যাচ্ছে। রাজ্যি শুদ্ধ লোক ঠিকেদার হয়ে উঠেছে। মন হয়ে যাচ্ছে অন্যরকম। গরু দুইতে আরম্ভ করেছে কিষানরা। জিরানিয়া জেলায় এতদিন গরু রাখা হতো বাছুরের জন্য আর গোবরের জন্য কেবল। গাছের থেকে পড়া ফল যার ইচ্ছে নেওয়ার অধিকার ছিল গায়ে, এখন ঠিকেদাররা কাঁচা আমই চালান করে দিচ্ছে। গাছতলায় ফল আসবে কোথা থেকে? যদি বা দৈবাত কোনো বাগানে গাছে আম পাকতে দেওয়া হয়, সেখানেও ঠিকেদাররা তলের ফল কুড়োতে দিচ্ছে না। এত খেতে পারে ফুজরা? ঢোড়াই কিছুতেই বুঝতে পারে না কি করে তারা এত জিনিস নিয়ে, মধু থেকে আরম্ভ করে রাঙা আলু পর্যন্ত। ভলেন্টিয়ার বলে মৌকা এসেছে, যে যা পারে করে নেবার। এমন সুযোগ জীবনে একবারের বেশি আসে না। কালকে এ সুবিধা নাও থাকতে পারে। সাদেকি আর মাহাত্মাজি গরমেছেন, বরদাস্তের বাইরে হয়ে গিয়েছে। মাহাত্মাজি বলে গিয়েছেন, এই তার শেষ লড়াই, দুনিয়াতে রামরাজ্য আনবার লড়াই। রামচন্দ্রের অবতার মাহাত্মাজির। রামায়ণের লেখার সমান তার কথার ওজন। এবার আর আগের মতো নিমক তৈরির ফিস আর সতিয়াগিরার ফুস নয়। সে সব ছিল খোঁড়া নুলোর নৌটাঙ্কি। এবার মরদের লড়াই, রেল লাইন তুলবার, তার কাটবার আরও অনেক অনেক। মাস্টার সাহেব পাটনা থেকে খবর নিয়ে এসেছে। মাস্টার সাহেব এনেছে পাটনা থেকে? তবে আর এ খবর অবিশ্বাস করবার কিছু নেই। রেলগাড়ি দিয়ে কি আর রামরাজ্যে পৌঁছনো যায়? ওতে করে সব জিনিস পাঠানো যায় আসামে কুরসাইলা থেকে আর জিরানিয়ার স্টেশন থেকে। বুড়াদাতা ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করছে, মাতাল গোরা পল্টনরা কেরোসিন তেল খায় নাকি? না হলে এত তেল কি হয়? বুড়হাদাদার ওপর ঢোড়াইয়ের মন বিরূপ হয়ে ওঠে। এত বাজে কথাও বলতে পারে? এবার নিশ্চয়ই দেশলাই নুন আর কাপড়ের পুঁথি খুলে বসবে। না না ভলেন্টিয়ারজি, এসব কথা যেতে দিন। মাহাত্মাজির কথা বলুন। ঢোড়াইয়ের ইচ্ছে হয় আরও শোনে, সব কথা শোনে। রামায়ণ শোনার পুণ্যি না থাকুক এতে। তবু এ কথা আরম্ভ হলে ভলেন্টিয়ারের কাছে ঘেঁষে বসতে ইচ্ছা করে। রামায়ণের চাইতেও অংরেজ সরকারের ওপর আক্রোশ আরও জীবন্ত হয়ে ওঠে। ধন্য তার পুণ্য বল যে সে অমন মাহাত্মার দর্শন করতে পেরেছিল। এই দর্শনের দিনের সঙ্গে তার জীবনের কতখানি অংশ জড়ানো। শুধু তার কেন, আরও একজনের। সে এখন কোথায় কোথায় জলকাদায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেঁচে আছে কি মরে গিয়েছে কেউ জানে না। অজ্ঞাতে ঢোড়াইয়ের হাত চলে যায় কোমরের বাটুয়াটিতে। ওপর থেকে টিপে টিপে দেখলে চাঁদির শিক্ষাগুলো বোঝা যায়। ভালো লোকদের অদ্ভুত ধরন অবিচারের প্রতিবাদ জানাবার। সাগিয়া প্রতিবাদ জানায় নিজেকে কাদায় নামিয়ে। বাওয়া ঢোড়াইয়ের ওপর প্রতিশোধ নেয় নিজেকে সরিয়ে নিয়ে। মাহাত্মাজি আংরেজের জুলুমের জবাব দেন জেলের খিচুড়ি খেয়ে। সীতাজি নিজেকে নিশ্চিহ্ন করে দেন ধরতি মাইয়ের কোলে গিয়ে। ও ভলেন্টিয়ার, গোসাই মেঘে ঢাকা রয়েছে বলে আজ কি আর খাওয়ার সময় হবে না? ভলেন্টিয়ার এক এক বেলা এক একজনের বাড়িতে খান। গনৌরীর বউ তাকে ডাকতে এসেছে।
আর এ গায়ের দানা পানি উঠল আমার। আবার কি হলো? গনৌরীর বউয়ের মুখ শুকিয়ে যায় ভয়ে। এত বড় একটা লোককে খাওয়ানোর আবার কিছু ত্রুটি হয়ে যায়নি তো? তার স্বামী থাকে ফুরসাইলা, গায়ে জমি কিনবার মতো টাকা জমলে তবে ফিরবে। তার কষ্টের সংসার থেকে কত চেষ্টা করে ভলেন্টিয়ারের খাওয়ার পালাটা চালাতে হয় তাকে। না না, তা বলছি না। জেলের খিচুড়ি আবার খেতে হবে শিগগির। একটু আদর কাটতে চায় ভলেন্টিয়ার। বাবু সাহেব? মেয়ে মানুষ আবার কত আক্কেল হবে? বুড়া দাদা অবাধ্য মাজাটা সোজা করে নিয়ে বসে। তারপর এই বুদ্ধিহীনা স্ত্রীলোকটিকে এক কথায় সমস্ত ব্যাপারটি জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেয়। মাহাত্মাজির লাইন তোলা হবে। ভলেন্টিয়ারের খাওয়া হলে গাঁ শুদ্ধ সকলে তাকে টিপটিপুনি বৃষ্টির মধ্যে এগিয়ে দিতে আসে। জিরানিয়া থেকে খবর পাঠিও ভলেন্টিয়ার। মাহাত্মাজির মুখ রেখো ঠোঁড়াই। ও ভলেন্টিয়ার, থামো থামো। গনৌরীর বউ ছুটে আসছে তার বিছানায় পাতবার বোড়াটা নিয়ে। গায়ে মাথায় দিয়ে নাও এটা, না হলে এক কোষ যেতে না যেতেই ওই অমনি হয়ে যাবে চেহারা। গনৌরীর বউ বাবু সাহেবের ভুট্টা ক্ষেতের কাকতাড়ুয়াটাকে দেখায়। যেদিন কলস্টর সাহেব লার্লিবাবুর সঙ্গে কন্ট্রোল খুলতে এসেছিলেন, সেদিন তাকে দেখানোর জন্য প্রজাপতি ছাঁটের গোপওয়ালা হিটলার কাকতাড়ুয়াটাকে এখানে খাড়া করা হয়েছিল। খুব খুশি হয়েছিলেন তিনি। রোদে বৃষ্টিতে সেটার রূপ গিয়েছে বদলে এখন। সেটাকে দেখিয়ে মুখ্য গনৌরীর বউটা হেসেছিল, যাতে রামায়ণ পড়া ভলেন্টিয়ারজি চটের বোড়াটা নেওয়ার সময় কুণ্ঠিত হবার অবকাশ না পায়। মহাত্মাজি সাবধান করে দিয়েছেন অংরেজকে। কি করতে হবে তা ভলেন্টিয়ার বলে যায়নি, তবে কাঠবেড়ালির কর্তব্য করতে ঢোড়ায় পিছু বা নয়। বিষকান্দার অঙ্গীকার। বাবু সাহেব বহুকালের অভ্যাস মতো আজও হাটে এসেছিলেন। দুদিন থেকে তার মনের ওপর দিয়ে বড় অশান্তি চলেছে। তার ২৬ বিঘার বাঁশঝাড় নির্মূল করে অনকিবাবু কোশিজি গঙ্গাজি দিয়ে পাটনায় পাঠিয়েছে। ১ টাকায় ১খানা করে বাঁশ বলে কি সব বেচতে হবে? ছেলেদের এ হ্যাংলামি বাবু সাহেবের পছন্দ না, বললেও শোনে না। তোদের জিনিস যা ভালো বুঝিস কর। তবে তিনি শর্ত করিয়ে নিয়েছেন যে ওর থেকে ১ পয়সাও ভঙ্গবেনে ঠিকেদারির কাজে খরচ করতে দেবেন না তিনি। ওই টাকা দিয়ে গরু, বলদ, মোষ কিনতে হবে, যত আকড়াই দাম পড়ুক না কেন। কম করে ৫০০টা গরু মোষ না হলে সেগুলোকে নিজের রাখালের দলের সঙ্গে মোরঙ্গে পাঠানো যায় না চড়াবার জন্য। জন কয়েকে মিলে পাঠাতে হয়। সেরকম লোকেদের এ অঞ্চলে অভিজাতদের মধ্যে ধরা হয় না। যা দাম বাড়ছে গরু মোষের, বাঁশের দাম বাড়াটাই দেখছে অনকিবাবু। মোষের দাম বাড়াটা আজ নজরে পড়ে না। হরে দরে হাঁটু জল। সেই বাঁশঝাড়ের জমিটা থেকে তিনি বাঁশের শিকড় খুঁড়ে বার করাচ্ছিলেন দিন কয়েক থেকে। মোষরগুলোর ওপর কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত হবার জো নেই। একদিন রোজগার করে দুদিন জিরোয়। ৩ দিন থেকে সেই বেআক্কিলে লোকগুলোই কাজে আসছে না। বোঝে না যে আজকাল ১০ টাকা মন রাঙা আলুর দিনে ১ ধুর জমি অনাবাদি ফেলে রাখলে কিষানের কত লোকসান। পোপাই মুষরটা হাটে এসেছে ঠিকই, কিন্তু গেল কোথায়? তাকে দেখতে পাওয়া যায়
কুয়োর পাশের ভিড়টার মধ্যে। রাজপুত্রলায় বাচিত রোয়াটাকেও তো দেখেছি একটা কাগজ দেখে দেখে কি যেন পড়ছে। বসো মুশহর আর হাড়িগুলোর গা ঘেঁষে। মাহাত্মাজির হল্লা এসব বহু দেখেছেন তিনি সারা জীবন ধরে। দেবের সরকার বাহাদুর ভুট্টা পেটানোর মতো করে ঠেঙিয়ে অমনি টাঁয় টাঁয় ফিস হয়ে যাবে সব। প্রত্যেক বছর পরপরই তো হয়। এবার যেন একটু তাড়াতাড়ি। যা করছিস বাবু তোরা কর। এর মধ্যে আবার মুশহর টুসরকে নেওয়া কেন? এই পোপাই শোন এদিকে, চেঁচামেচি করবেন না এখানে। কাল সকাল 8টায় 9টায় যাব। কেন এখানে কি রামায়ণ পাঠ হচ্ছে নাকি? হাটে কথা বলতে এলেও খাজনা দিতে হবে? ফের এখানে বকবক করবে তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। বহুদর্শী বাবু সাহেব মুহূর্তের মধ্যে বুঝতে পারেন যে এরা যা বলছে তা করতে ইতস্তত করবে না আজ। দারোগা সাহেব পরশু ঠিকই বলছিলেন। বাবু সাহেব, ইনসান আলী, গিধর মণ্ডল তিনজনই হেসে উড়িয়ে দিয়েছিলেন সে কথা। তার টোলার বাচিতর নামের ছোকরাটা কি সব বলছে তা তার কানেও যায় না। চারিদিকে এত ভিড় চাপ বেঁধে গিয়েছে এই চেঁচামেচিতে যে বেরোনোও শক্ত। সেইখানেই বসে পড়েন তিনি। ঘড়ির টাইম ছাঁটে মুশহরের বেটা। শিখল কোথা থেকে? সরকার জুলুমকার, অংরেজ জুলুমকার বলে বাচিতর সিং শেষ করল তার কথা। মাহাত্মাজি গ্রেপ্তার, হো যাও তাইয়ার। হঠাৎ ঢোড়াই উঠে দাঁড়িয়েছে। কেউ মাহাত্মাজির হুকুমের বিরুদ্ধে যেও না। যে খেলাপে যাবে সে পাবলিশের দুশ্মন। বিষকান্দার 20 কাঁধ এক হলে কারও ডাল গলবে না সেখানে। তার কথা রাখবে তো সকলে? সকলে চেঁচিয়ে জবাব দেয়, নিশ্চয়ই। মরদের এক কথা, নিশ্চয়ই। দেখো, যার এক বাপ তার এক বাত। এত মনের মতো করে কথা কি বাচিতর সিং বলতে পারে? ঢোড়াইয়ের কথা মনে গিয়ে বেঁধে পা ঠুকে ঠুকে আর হাত নেড়ে নেড়ে সকলে চিৎকার করে, এক বাপ এক বাত, এক বাপ এক বাত। এত মনের মতো কথা তারা এর আগে কখনো শোনেনি। বিলটা একটা ঘণ্টা হাতে করে দাঁড়িয়েছিল। হঠাৎ সেটা বাচিতর সিংয়ের হাতে দিয়ে ভিড় ঠেলে আসে বাবু সাহেবের কাছে। তার হাত ধরে তাকে টেনে দাঁড় করায়। চুপ করে কেন? বলো, এক বাপ এক বাত। বলো বলো, থেমো না। কারো মুখ দেখে আজ উঠেছিলেন বাবু সাহেব। সকলে শান্ত হয়ে থামবার পর বরকামাঝি লচুয়া চৌকিদারের হাত চেপে ধরে। বলবি নাকি এসব কথা তোর বাপ দারোগার কাছে? সে ঘাড় নেড়ে জানায় যে সে বলবে না। এক বাপ এক বাত। চৌকিদারকে ধরে এনে বাবু সাহেবের পাশে দাঁড় করানো হয়। আবার বলো, দুজনে একসঙ্গে বলো। মাহাত্মাজির কাজে তারা কাঠবেড়ালির সাহায্যটুকু করতে পেরেছে। এই সন্তোষ মন নিয়ে সেদিন সবাই বাড়ি ফেরে। ডোরাইটাকে আগে রেখে মনে ভরসা পাওয়া যায়। ও যা, বিলটা ঠিক করে গিয়েছিল হাটে ঘণ্টা বাজিয়ে দেবে যে আর কাউকে চৌকিদারি খাজনা দিতে হবে না। এক বাপ এক বাতের ঠেলায় যথাসময়ে সেটা ভুলে গিয়েছে। আর এখন হাট ভেঙে গিয়েছে। তিতলি কুঠি দাহন। এরপরে কয়দিন একরকম নেশার মধ্যে দিয়ে কেটে যায়। একটা যা হোক কিছু করবার নেশা।
দল বেঁধে বেঁধে সকলে এখানে ওখানে 7 জায়গায় ছুটে বেড়ায়। সবাই সব কিছু করছে মাহাত্মাজির সেবাতে। থানাতে স্বরাজ হয়ে গেল। ঢোড়াই কাউকে বলে না, কিন্তু তার মনে মনে দুঃখ যে সে মাহাত্মাজির কাজ কিছু করবার সুযোগ পেল না। লোকে জানুক, 10 জনে বলুক যে সে খুব মাহাত্মাজির কাজ করছে। এই বাসনাটা প্রবল হয়ে উঠেছে আজ কদিন থেকে। গঞ্জের বাজারের দাগি আসামি বিশুনি ক্যাউট পর্যন্ত ভোপতলাল আর ভলেন্টিয়ারের প্রশংসা পেয়ে গেল মহাত্মাজির কাজ করে। থানার কাগজ জ্বালানোর দিন সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে দারোগা সাহেবের চালাকি। তার শ্বশুররা দারোগা নাকি দাগি রেজিস্ট্রার খান লুকিয়ে রেখে বাজে কাগজগুলো জ্বালানোর জন্য দিয়েছিল। তারপর পেট্রোল দিয়ে ছোট দারোগাকে সমেত থানায় ব্যাপারটা সে নিজে শেষ করে। মাঝে থেকে ফাঁকি দিয়ে নাম কিনে নিল ভোপতলাল আর বাচিতর সিং। তবে বিশুনি কেওটের মতো মাহাত্মাজির কাজ করতে সে চায় না। ভলেন্টিয়ারের দেখা পাওয়াই শক্ত, নইলে ঢোড়াই তাকে একটা কথা জিজ্ঞাসা করত। একদিন বিষকান্দার দল কুরসাইলার কাছের একটা রেল লাইনের ব্যাপার দেখে ফিরছে। কাঁধে তীর ধনুক বরকামাঝি টান ধরেছে। নেশা গলা ভেঙে এসেছে। কাল রাত থেকেই পচই এর স্রোত বইছে সাঁওতালটোলায়। স্বরাজ হয়ে গিয়েছে। বড় দারোগা ভেগেছে। সার্কিল ম্যানেজার হাকিমি টুপি খুলেছে। জুলুমকার সরকারকে একদিন 1 টাকা করে বছরে দিতে হতো পচই খাওয়ার কাগজের জন্য। জয় হো মহাত্মাজি। তার রাজ্যে পচই খেতে আর কাগজ নিতে হবে না। পাওয়া যেত এখন সেই পচইয়ের হাকিমটাকে, তাহলে কেড়ে নেওয়া যেত তার কুর্তা পাতলুন। নাচ শালা হাকিমি নাচ। কি করে যে স্বরাজ এসে গেল ঠিক বোঝাও গেল না। মাহাত্মাজির কাজ প্রাণ ভরে করাও গেল না। দুঃখে তাই কান্না এসে গিয়েছে বরকামাঝির। তাই ভাঙা গলায় সে টান ধরেছে। রেল লাইন উঠিয়ে ফেললে তো পা ভেঙে দিলে সরকারের, তার কেটে দিলে তো কান কেটে দিলে সরকারের, থানা জ্বালিয়ে দিলে তো চোখ গেলে দিলে সরকারের। নেশার ঘোরে তুই অংরেজের জন্য কাঁদছিস নাকি রে বরকামাঝি? নেশার ঘোরে? পচইয়ের আবার নেশা? তা আবার ধরবে বরকামাঝিকে? ওই দেখ, কুশির ধারে কাকচিল উড়ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। নেশা হলে কি দেখতে পেতাম? বলেই বরকামাঝির সন্দেহ হয় নিজের ওপর। একটা চিলকে অতগুলো চিল দেখছে না তো। ভিলটা বলে, বাদলা পোকা টোকা উড়ছে মনে হয়। বরকামাঝি নিশ্চিত হয়, যাক, তাহলে চোখের ভুল না। শিকারীর অভিজ্ঞ দৃষ্টিতে সে বোঝে যে কাকচিলগুলো উড়ছে গুটি পোকার ঘরের ওপর। ডালা পরিষ্কার করে রোগা পোকাগুলোকে ফেলছে বোধ হয়। কাছে এসে দেখে যে ঠিক তাই। তিতলির হাকিম হাফ পাতলুন পরে গুটি পোকার ঘরের সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। দারোগাতে রাজ্য ছেড়েছে, তিতলির আবার হাকিম। এতদিন তিতলির হাকিম কথাটার মধ্যে কেউ হাসির কিছু খুঁজে পায়নি। ঠিক বলেছিস বরকামাঝি, পচইয়ের হাকিমের পিস্তুত ভাই তিতলির হাকিম। চৌকিদার উর্দি ছেড়েছে, কিন্তু তিতলির সাহেব পাতলুন ছাড়েনি। গুড মর্নিং, গুড মর্নিং তিতলি সাহেব।
সকলে উল্লাসে চেঁচিয়ে ওঠে। হাফ প্যান্ট পরা লোকটি ভয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। সকলে সেই দিকে আগিয়ে যায়। হঠাৎ ঢোড়াইয়ের মুখে চোখে একটা জিনিস মনে পড়ার ঝলক লাগে। হাতের কাছে এমন জরুরি কাজ এতদিন মনে পড়েনি কেন, তাই ভেবে সে আশ্চর্য হয়। ঢোড়াই বলে, বাইরে চলে এসো তিতলি সাহেব, ঘরে আগুন লাগাচ্ছি আমরা। চালের খড় সকলে টেনে বার করে এক এক মুঠো। একখানা লুঙ্গি পরে তিতলি সাহেব বেরিয়ে এসেছে। দম বন্ধ করা ধোঁয়ার মধ্যে ঢোড়াই গুটি পোকার ডালাগুলোকে এক এক করে বার করে মাঠে রাখে। কিলবিলে পোকাগুলোকে দেখে গা ঘিন ঘিন করে। যত তোর উদ্ভট কাণ্ড, কার জন্য বার করছিস ওগুলো? এখনই তো কাকে চিলে খেয়ে যাবে। তা খাক। মাথায় জড়ানো গামছাখানা আলগোছে খুলে নিয়ে বরকামাঝি ঢোড়াইয়ের পায়ের কাছে রাখে। নাটকে ঠিক যেরকম সে দেখেছে। লোহা মানছি, আমি তোর ঢোড়াই আজ থেকে, তোর খুনে পানি নেই। ঢোড়াইয়ের মনে পড়ে সেই একদিনকার কথা, ছোটবেলার, যেদিন রেবনগুনি লোহা মেনেছিল মাহাত্মাজির। আজ সাঁওতালটুলি তার লোহা মানছে, এতে আনন্দ আছে। কাল হয়তো আরও দূরের লোকরা তার তারিফ করবে। দেখা হলে ভলেন্টিয়ারজি পিঠ চাপড়ে দেবে তার। মাহাত্মাজির কাজ মন বদলে দেয় লোকের দেখতে দেখতে। অন্য কাজে কেবল নিজের গায়ের লোকের প্রশংসা পেলেই মন ভরে ওঠে। এ কাজে শুধু এটুকুতে তৃপ্ত হয় না। কিন্তু সে কদর পেতে হলে রামায়ণ পড়া লোক হতে হয়। তার সত্যিকারের তৃপ্তি হয়েছে পোকা কটাকে আগুন থেকে বাঁচিয়ে। সত্যই ঢোড়াই নিজেকে বুঝতে পারে না, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে খুঁজে পায় না নিজেকে। দিন কয়েক আগে যেদিন পাখির ধারের অসৎ কাজ কেটে রাস্তা বন্ধ করা হচ্ছিল, সেই দিনের কথা। অত মেহনত, অত হইচই, কিন্তু তার মধ্যে কেবল একটা কথাই তার মনে আছে। অনেক দিনের পর যেদিন মোসম্মদকে দেখেছিল সেখানে গায়ের মেয়েদের মধ্যে, মোসম্মদ তাকে এক পাশে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছিল, তুই নিজে অসৎ কাজ কাটার মধ্যে থাকিস না ঢোড়াই, ওতে অমঙ্গল হয়। কি ভালো যে লেগেছিল তার এই কথাটা, মাহাত্মাজির কাজের চাইতেও ভালো। কিছুক্ষণের জন্য মাহাত্মাজির কাজ তার চোখের সম্মুখ থেকে মুছে গিয়েছিল সেদিন। মনে গাঁথা হয়ে গিয়েছে কথা কটা। বরকামাঝির কথা কানে আসছে, মাস্টার সাহেব কলস্টর হবে। লার্লিবাবু অংরেজের হাকিম হতে গিয়েছিল, এখন লে সুতনি। ঢোড়াই, তুই চেষ্টা করিস দারোগা হতে। তিতলির হাকিম তো মাহাত্মাজির রাজ্যে থাকবেই না। ঢোড়াইয়ের আজাদ দস্তায় প্রবেশ। যেদিন বড় দারোগা সাহেবকে সঙ্গে করে গোরারা আসে বিষকান্দায়, সেদিন সকলেই ঢোড়াই পালিয়ে এসেছিল কুশি পার হয়ে এই আজাদ দস্তায়। লচুয়া চৌকিদার খবর দিয়ে দিয়েছিল যে তাকে ধরবার জন্যই টমিরা আসছে। ভিনদেশের রং বেরঙের পাখি লাল মুখ কাকতারুয়া দেখে দিশেহারা হয়ে পালাচ্ছিল। সাঁঝ পড়াতে এক গাছে রাত কাটাচ্ছে। তার নাম আজাদ দস্তা। বুলি মুখস্থ তোতা আছে, নাচন্দার ফিঙি আছে, পাকে পাখি কাদা খোঁচা আছে, সব জানতা ভূষণ্ডী কাক আছে,
স্কুলের ছেলেই বেশি। নাম জিজ্ঞাসা করলে নামের শেষে আজাদ কথাটা যোগ করে দেয়। ভালো মন্দ যেমন লোক চাও সব পাবে এখানে। কাজের লোক কি আর নেই? ভলেন্টিয়ার যে আছে, ভোপতলাল আছে, মিলিটারি ফেরত সর্দার জি আছে, মাস্টার সাহেবের ডান হাত বিশুন শুক্লা আছে। বিশুন শুক্লাকে ঘিরেই দলটা দানা বেঁধেছে। পুলিশের নজর এড়ানোর জন্য দলের যোগ্য লোকেরা নতুন নাম পায়। ভোপতলালের নাম হয়েছে গান্ধী, বিশুন শুক্লার নাম জওয়াহর, ভলেন্টিয়ারজির নাম প্যাটেল, বাচিতার সিংয়ের নাম আজাদ, মিলিটারি ফেরত লোকটির নাম দেওয়া হয়েছে সর্দার। এই নাম পাওয়ার চাইতে বড় সম্মান দলের মধ্যে আর কিছু নেই। এ নিয়ে ঈর্ষা দ্বন্দ্বেরও অন্ত নেই। এদিকটা বন্যার দেশ। 13 মাইলের মধ্যে হাওয়া গাড়ির রাস্তা নেই, টমিরা আসতে পারবে না। তাই সবাই নিশ্চিন্দি হয়ে কি কি ভুল করে ফেলেছে তারই বিরামহীন গল্প করবার ফুরসত পেয়েছে। ঢোড়াই যেতেই ভলেন্টিয়ারজি সকলকে বলে দেয় যে এ আমাদের চেনা লোক, খুফিয়া নয়। বাবু সাহেব আর ইনসান আলীর পাখি মারা বন্দুক দুটো যদি নিয়ে নিতিস রে ঢোড়াই। বন্দুক বন্দুক নিতে তো বলেননি ভলেন্টিয়ারজি কখনো। আর ভোপতলালজি, তুমি তো আমাদের ওদিকে যাওই নি। সকলে একসঙ্গে হা হা করে ওঠে। সকলের মুখ দেখে ঢোড়াই বলছে যে সে কোথায় যেন একটা দোষ করে ফেলেছে। সে ভেবে পায় না কি আবার বলল সে। ভলেন্টিয়ারজি বলে দেয় যে এখানে ভলেন্টিয়ারজি আর ভোপতলালজি বলে ডাকা বারণ, তবে জওয়াহরকে বিশুন শুক্লা বলে ডাকতে পারো। সবে নতুন এসেছে সে, সেই জন্য তার অজ্ঞতা সেবারকার মতো দলের লোকে মাপ করে দেয়। গান্ধী হেসেই খুন। পাখি মারা বন্দুকের কথায় আকাশ থেকে পড়িস, তোরা আবার অংরেজের সঙ্গে লড়বি? কোথা থেকে গর্জে ওঠে প্যাটেল। ডিং হাকিস না গান্ধী, এই আমাদের সকলের সম্মুখে বলে রাখলাম, গান্ধী যদি পাখি মারা বন্দুকেও টোটা ভরতে পারে তবে আমার নামে কুকুর পুষবেন। ফৌজের কাছ থেকে নেওয়া 3-3টে রাইফেল পড়ে রয়েছে, কাউকে তো একদিনও চালাতে দেখলাম না। চালাবে কি টোটা খরচ করবার জন্য? আমাদের স্কুলের পণ্ডিতজি বলতেন, বৃহদ্দন্তা হি কচ্ছিৎ মূর্খা। প্যাটেল সেই কচ্ছিৎ এর মধ্যে পড়ে গিয়েছে। প্যাটেলের সম্মুখের দাঁত কয়টি বড়, রাগে তার সর্বশরীর জ্বলে ওঠে। 1 বছর ভাগলপুর কলেজে গান্ধী পড়েছিল বলে সংস্কৃতে অপমান করবে। দুজনে হাতাহাতি হবার উপক্রম। জওয়াহর তাদের দুজনের মধ্যে পড়ে ব্যাপারটাকে আর বেশি দূর গড়াতে দেয় না। কে একজন পেছন থেকে বলে, জওয়াহর সব ব্যাপারে গান্ধীর দিক টেনে কথা বলেন, আজ আর দস্তায় এসব চলবে না। আবার একটা চেঁচামেচি আরম্ভ হয়। একেবারে হতবম্ব হয়ে যায় ঢোড়াই সমস্ত দেখে। সেই রাতেই ঢোড়াইয়ের পাহারা দেওয়ার ডিউটি পড়ে যায় সম্মুখের মাঠে। দুজন দুজন করে একসঙ্গে ডিউটি দেয়। তার সঙ্গে লোকটিকে ঢোড়াই দেখেই চিনতে পারে, গঞ্জের বাজারের দাগি আসামি বিশুনি ক্যাওট। এইটাই থানা জ্বালানোর দিন দারোগা সাহেবের চালাকি ধরে ফেলেছিল। সে গল্প জমায় ঢোড়াইয়ের সঙ্গে, দুনিয়ার বহু খবর রাখে লোকটা।
তোর মাগ ছেলে নেই ঘরে, তবে এই পালিয়ে বেড়াচ্ছিস কেন? পোকার ঘর পোড়ানোর সাজা আর কতদিন হবে? দুধে দম্বল দিয়ে জেলে খাবি, আর ছাড়া পেয়ে বেরিয়ে সেই দই খাবি। বিশুন শুক্লাকে এরা দলের পাণ্ডা করেছে কেন জানিস? এখন কাজের মধ্যে তো চাঁদা তোলা কেবল। বিশুন শুক্লা মাস্টার সাহেবের চালাকি না? তবু লোকে ভাববে যে টাকাটা মাহাত্মাজির কাজেই লাগবে। দেখলি না, ওই জন্যই তো দল থেকে নিয়ম করে দিয়েছে যে ওকে ভীষণ শুক্লাও বলতে পারো, জওয়াহরও বলতে পারো। ওই পঞ্চপাণ্ডবের মধ্যে আর কাউকে আসল নাম ধরে ডাকো তো, তাহলেই কালকে খাওয়া বন্ধ। 5 জনে আবার যাওয়া হলো ভুকনাহার বলেশ্বর যাদবের বাড়ি শোবার জন্য। সে নাকি বিশ্বাসী লোক। আরে বুঝি সব, খুব দুধ দই চালাচ্ছে সেখানে রোজ রাতে। দেখলি না কত কটা করে ভাত খেলো এখানে? তোরাও মাহাত্মাজির কাজ করেছিস, আমরাও মাহাত্মাজির কাজ করেছি, তবু দুধ দইটার বেলায় শুধু তোরাই থাকবি কেন? নিজেরা গান্ধী জওয়ার সব ভালো ভালো নাম নিয়ে নিল। ওরে, আমার ভালো নাম লেনে ওয়ালারে। জেলের মধ্যে কত কাণ্ডই দেখেছি এইসব মাহাত্মাজির চেলাদের। বিশুন শুক্লা করণ যাহা ইউনিয়ন বোর্ড পুড়িয়েছে কেন জানিস তো? টাকা খেয়েছিল ইউনিয়ন বোর্ডের, তাই হিসাবের খাতাপত্রগুলো নষ্ট করে দিল। এই আজাদ দস্তার নামে নেওয়া চাঁদার টাকাও খাবে এই 10 ভূতে মিলে। এ আমি বলে রেখে দিলাম, দেখে নিস। চাঁদা আর বলিস না ওকে। নিজের তর্জনীটি বেঁকিয়ে বন্দুকের ঘোড়া টিপবার মুদ্রা দেখায়। এই এরই ভয়ে, নইলে কেউ উপুর হস্ত করত? দেখ না, আর কয়েকদিন রেলগাড়ি আবার চলতে আরম্ভ হয়েছে। এই টাকায় থলে নিয়ে নিয়ে সব বেরোবে কাজের নাম করে। আসল রাজনীতির এই প্রথম পাঠ নিতে নিতে ঢোড়ায় হাই তোলে। বিশুনি ক্যাউট বলে, খুব থকে আছিস না ঢোড়াই? কাল সারাদিন সারা রাত হেঁটেছিস। গান্ধীটা সুশীলার দলের কি না ঠিক বোঝা যাচ্ছে না। সুশীলা আর কামিনী 2 সতীন জানিস তো? একজন যদি বলে পূবে যাবার কথা, আরেকজন বলবে পশ্চিমে। কত বলে দেখেছি এসব জেলে। একদল যদি বলে মাংস খাবো, আর একদল বলবে আন্ডা খাবো। বুঝলি ঢোড়াই, টাকার দরকার সব কাজে, নইলে সব বসে যাবে মাঝপথে বলদ বসাবার মতো। দে দেখি একটু খৈনি, চোখের পাতাটা ভারী হয়ে আসছে। এই এই ঢোড়াই, ঘুমিয়েছে শ্বশুরটা। পরদিন সকালে খোঁজ পড়লে দেখা যায় কার্তুজগুলির একটিও নেই। বিশুনি ক্যাউটের কোনো পাত্তা নেই। বন্দুকগুলোর মধ্যে একটা মাত্র গিয়েছে। মাহাত্মাজির কাজে সে ক্ষতি করতে চায় না, তাই প্রয়োজনের অতিরিক্ত একটা জিনিসও নেয়নি। রামরাজ্য স্থাপনের কাজে অবহেলা করবার কলঙ্ক প্রথম দিনই ঢোড়াইয়ের ওপর পড়ে। 2 দিন খাওয়া বন্ধ সাজা সে মাথা পেতে নেয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।